বিসমিল্লাহির রহমানির রহিম। এখনকার লেকচারে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। এটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড যেটা 10 সেখানে আলাপ করা হয়েছে। IFRS 10-এ যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথম এর সংজ্ঞাটা জানবো। কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সংজ্ঞাটা আমরা জেনে নেই। এখানে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসকে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ অ্যান এন্টিটি। এন্টিটি মানে এখানে বোঝানো হয়েছে যে প্যারেন্ট অর্গানাইজেশন উইথ মাল্টিপল ডিভিশনস অর সাবসিডারিজ। এই প্যারেন্টসের অর্গানাইজেশনের সাথে কিছু সিস্টার কনসার্ন আছে বা কিছু সাবসিডারিজ আছে বা কিছু মাল্টিপল ডিভিশনস আছে। মানে মাল্টিপল ডিভিশন বা সাবসিডারিজের সাথে এই এন্টিটি মানে প্যারেন্টস অর্গানাইজেশন যখন আমরা মিলেমিশে মানে মানে একত্রীকরণ করে কম্বাইন করে যে হিসাবটা প্রস্তুত করবো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা তৈরি করব, সেটাকে আমরা বলছি যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আচ্ছা, তারপর আমরা বলছি এই সংজ্ঞাটা এইভাবে আবার বলছি যে কোম্পানিজ অফেন ইউজ দ্য ওয়ার্ড কনসলিডেটেড লুজলি। অর্থাৎ কোম্পানি এই কনসলিডেটেড যে ফাইন্যান্সিয়াল কনসলিডেটেড কথাটা ওরা লুজলি বা এটাকে আমরা বলছি যে ফ্রিলি ইউজ করে ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্টিং। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে রিপোর্টিং আছে সেটা এখানে খুব ফ্রিলি ইউজ করা হয় কনসলিডেটেডটা। এটা কেন ইউজ করা হয়? টু রেফার টু দ্য এগ্রিগেটেড রিপোর্টিং। অর্থাৎ এটা একটা এগ্রিগেটেড রিপোর্টিংকে নির্দেশ করে। দ্যাট মিনস একটা কম্বাইন্ড রিপোর্টকে নির্দেশ করে। এই জন্য এটা আমরা ফ্রিলি বলি কনসলিডেটেড অফ দেয়ার এন্টায়ার বিজনেস কালেকটিভলি। অর্থাৎ টোটাল বিজনেসটা কালেকটিভলি বা এন্টায়ার বিজনেসটা কালেকটিভলি এই রিপোর্টটা তৈরি করা হয়। এই জন্য এটাকে কনসলিডেটেড বলা হয়েছে আর কি, বা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হচ্ছে এখানে। এই এখন আমরা দেখব যে আইএফআরএস এরা কিভাবে ডিফাইন করছে। ওদের একটা ডেফিনেশন আছে। এদের ডেফিনেশনসটা আরো সহজ, খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক। এখানে বলছে আইএফআরএস ডিফাইন করছে যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দ্যাট প্রেজেন্ট দ্য অ্যাসেট, liabilities, equity, income, expenses and cash flows of a parent and its subsidiaries। অর্থাৎ এই তথ্যগুলো আমরা যে আইটেমগুলো বললাম অ্যাসেট থেকে শুরু করে ক্যাশ ফ্লো পর্যন্ত, এটা প্যারেন্ট অর্গানাইজেশনের এবং এর সাবসিডিয়ারিজ যে অর্গানাইজেশন আছে এই একসাথে যখন আমরা তৈরি করব তখন আমরা বলছি বা একটা সিঙ্গেল ইকোনমিক এন্টিটির মাধ্যমে এটা প্রেজেন্ট করা হবে, ওটাকেই আমরা বলছি যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই সিঙ্গেল ইকোনমিক এন্টিটিটা আমি একটু বলে দেই এভাবে যে প্যারেন্ট অর্গানাইজেশন তাদের একটা ধরনের অ্যাকাউন্ট রিসিভেবল আছে আর সাবসিডিয়ারির একটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে। তো দুইটা অ্যাকাউন্ট রিসিভেবল একসাথে যখন আমরা করব ওইটাকে আমরা বলছি সিঙ্গেল ইকোনমিক এন্টিটি। বা প্যারেন্টের একটা ক্যাশ আছে আবার সাবসিডিয়ারির একটা ক্যাশ আছে, দুইটা ক্যাশকে আমরা যখন কম্বাইন করে প্রেজেন্ট করব ওটাকে আমরা বলছি সিঙ্গেল ইকোনমিক এন্টিটি। আর যে স্টেটমেন্টের মাধ্যমে এটাকে আমরা ডিসক্লোজ করব ওইটাকে আমরা বলছি কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আশা করি এভরিবডি ইজ ক্লিয়ার। নাও মুভ টু নেক্সট স্লাইড। আমরা এটা আগেই দেখেছি ওই অ্যানুয়াল রিপোর্ট যেটা ইসলামী ব্যাংকের, তা সেটা এখানে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আছে আর এই সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আছে। কনসলিডেটেড যেটা সেটা কিভাবে আমরা এইটুকু শুধু বলি যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এখানে বলা হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশেরটাও আসবে অ্যান্ড ইটস সাবসিডিয়ারিজ বা গ্রুপেরটাও আসবে, এই একসাথে যেটা করব সেটা কনসলিডেটেড। আর সেপারেট আমরা করতে পারি শুধু ব্যাংকেরটা যখন হবে। আর শুধু এখানে না, আমরা যখন ব্যালেন্স শিট করব, প্রফিট অ্যান্ড লস করব বা ইকুইটি চেঞ্জ করব বা ক্যাশ ফ্লো করব তখন এখানে আলাদা আলাদা করা হয়। মানে কনসলিডেটেডটা করা হয়, এখানে দেখুন আছে, দেখেন কনসলিডেটেড ব্যালেন্স শিট আছে, আবার এখানে দেখেন ব্যালেন্স শিট আছে সেপারেট। অর্থাৎ কনসলিডেট যখন করব তখন এইটা ফলো করবো, এই যে কনসলিডেটেড তার গ্রুপের বা সাবসিডিয়ারি যা আছে একসাথে যখন করব সেটা আমরা কনসলিডেটেড করব। যখন আলাদা করব শুধু ব্যাংকের এই যে ব্যাংকের, তখন সেটা আমরা এই ব্যাংকেরটা এই শুধু এটা ব্যালেন্স শিট আলাদা করব আর এদেরটা আলাদা করব, মানে কনসলিডেটেড। যা হোক, এটা আপনারা বুঝতে পেরেছেন, আমরা নতুন করে আর কিছু বলছি না। এখন এই আইএফআরএস 10-এ কিছু তথ্য বলা হয়েছে, সেটা হচ্ছে এস্টাবলিশেস অফ প্রিন্সিপালস। অর্থাৎ মানে কিছু নীতিমালা এস্টাবলিশ করার জন্য বা প্রতিষ্ঠিত করার বিষয়ে কথা বলেছে। কেন আমরা যে কন্ট্রোল করবে কে, ধরেন এখানে প্যারেন্টস অর্গানাইজেশন সাবসিডিয়ারিকে কন্ট্রোল করবে,
বা সাবসিডিয়ারিকে বলবে আসো আমরা একসাথে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, একটা কনসলিডেটেড তৈরি করবি। কিন্তু এর জন্য কিছু নীতিমালা নির্ধারণ করতে হবে, নীতিমালা এস্টাবলিশ করতে হবে, কিছু নীতি এখানে প্রতিষ্ঠিত করতে হবে, তাছাড়া এটা পসিবল না। সেটাকে আমরা বলছি এস্টাবলিশেস প্রিন্সিপালস। এটা কিসের জন্য? ফর প্রেজেন্টিং অ্যান্ড প্রিপেয়ারিং, অর্থাৎ আমরা যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা প্রেজেন্ট করব মানুষের কাছে বা এটা প্রিপেয়ার করব, তা এই জন্য আমাদের কিছু নীতিমালা যদি নির্ধারণ না করি তাহলে এটা পসিবল না। নীতিমালা আমরা যদি এস্টাবলিশ না করি তাহলে এটা সম্ভব না। এখন বলছে হোয়েন অ্যান এন্টিটি কন্ট্রোল, এন্টিটি কন্ট্রোল বলতে এখানে বোঝাচ্ছে যে এটা প্যারেন্টস অর্গানাইজেশন কন্ট্রোল করবে কাদের? ওয়ান আর মোর আদার এন্টিটিস, মানে এক বা একাধিক অন্য এন্টিটি বা সাবসিডিয়ারিজকে তারা কি করবে? মানে কন্ট্রোল করবে, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ হলো এখানে প্যারেন্টস অর্গানাইজেশন যেটা, তার কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে, এবং কন্ট্রোলিং পাওয়ার কে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি বা কন্ট্রোলিং পাওয়ারটা কেমন সেটা নিয়ে আলোচনা, শুধু না, অর্থাৎ হলো প্রিন্সিপাল নিয়ে আলোচনা, অর্থাৎ এস্টাবলিশেস প্রিন্সিপালস, এটা নিয়ে আলোচনা। আমরা দেখে আইএফআরএস এর প্রিন্সিপাল সম্পর্কে কি বলা হয়েছে, এস্টাবলিশেস প্রিন্সিপাল সম্পর্কে কি বলা হয়েছে আমরা দেখব। এখানে বলা হয়েছে রিকোয়ার্স অ্যান এন্টিটি দ্য প্যারেন্টস দ্যাট কন্ট্রোল অন আর মোর আদার এন্টিটিস। এখন এখানে প্রথমত একটা এন্টিটির প্রয়োজন, অর্থাৎ একটা প্যারেন্টস অর্গানাইজেশন প্রয়োজন, রিকোয়ার, আবশ্যক, অবশ্যই একটা আবশ্যক কি? একটা প্যারেন্টস অর্গানাইজেশন। সে কি করবে? কন্ট্রোল করবে ওয়ান আর মোর আদার্স এন্টিটি, অর্থাৎ এই প্যারেন্টসটা এক বা একাধিক এন্টিটি বা এক বা একাধিক বিজনেসকে সে কন্ট্রোল করবে। ওদেরই বিজনেস হতে হবে, কিন্তু ওদেরই বিজনেস, এটা আবার এমন না যে আকিস গ্রুপ আর একটা গ্রুপকে কন্ট্রোল করবে, এরকম না। আচ্ছা, এখন বলছে যে টু প্রেজেন্ট কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখন এইটা করেই এখানে একটা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ এখানে একটা প্যারেন্টস লাগবে, তারপরে কিছু সাবসিডিয়ারি লাগবে, এবং এভাবে একটা যখন প্রেজেন্ট করব ওটাকে আমরা বলছি কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা একটা। নাম্বার টু, এখন এই কন্ট্রোলটা করার জন্য এখানে এটা কন্ট্রোলিং পয়েন্ট, যে ডিফাইন দ্য প্রিন্সিপালস অফ কন্ট্রোল, অর্থাৎ প্রিন্সিপালস অফ কন্ট্রোলটা কেমন হবে সেটা ডিফাইন করতে হবে, এবং এস্টাবলিশেস কন্ট্রোল, এবং কন্ট্রোলটা সেভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। কেন? অ্যাজ দ্য বেসিস ফর কনসলিডেশন, অর্থাৎ ভিত্তি হিসাবে, মানে আমি যে কনসলিডেশন করব বা একত্রীকরণ করব তার ভিত্তি হিসাবে দুইটা কাজ করতে হবে। একটা হলো যে প্রিন্সিপালস অফ কন্ট্রোলকে ডিফাইন করতে হবে, আর দুই নম্বরে হলো কন্ট্রোলকে এস্টাবলিশ করতে হবে। এখন এটা কেন করব? সেট আউট হাউ টু অ্যাপ্লাই দ্য প্রিন্সিপালস অফ কন্ট্রোল, অর্থাৎ আমরা এই যে কন্ট্রোলকে কিভাবে অ্যাপ্লাই করব সেটাকে নির্ধারণ করা। তাই সেট আউট মানে নির্ধারণ করা, হাউ টু অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল অফ কন্ট্রোল, মানে আমি কন্ট্রোল কিভাবে অ্যাপ্লাই করবে সেটা অবশ্যই নির্ধারণ করে রাখতে হবে। এখন এটা কেন নির্ধারণ করবো? টু আইডেন্টিফাই, মানে চিহ্নিত করার জন্য, হোয়েদার অ্যান ইনভেস্টর কন্ট্রোলস অ্যান ইনভেস্টি, অর্থাৎ হলো একজন ইনভেস্টর, ইনভেস্টর বলতে এখানে আমি প্যারেন্টসে বুঝেছি, আমি প্যারেন্টস অর্গানাইজেশন এটা কন্ট্রোল করবে, অ্যান ইনভেস্টি অর্থাৎ সাবসিডিয়ারিকে, ইনভেস্টি মানে এখানে আমি সাবসিডিয়ারি বুঝতে পেরেছি, সাবসিডিয়ারিকে কন্ট্রোল করবে, অ্যান্ড দেয়ারফর মাস্ট কনসলিডেটেড দ্য ইনভেস্টি, এবং এর ফলে এটা অবশ্যই এটাকে আমরা কনসলিডেটেড করতে মানে পারবো আর কি, সেটা বোঝানো হয়েছে। নাম্বার থ্রি, সেট আউট দ্য অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্টস, অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্টস কি কি হবে সেটাকে আপনাকে সেট আউট করতে হবে, তাছাড়া কিন্তু পসিবল না মানে এটা কনসলিডেটেড করা। এই জন্য আগে থেকেই সেট আউট করতে হবে অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্ট গুলো ফর দ্য প্রিপারেশন অফ কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা আচ্ছা, বুঝতে পেরেছেন মনে হয়, পয়েন্টগুলো আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আর চতুর্থ নম্বরে ডিফাইন্স অ্যান ইনভেস্টমেন্ট এন্টিটি, অর্থাৎ ইনভেস্টমেন্ট এন্টিটি আমি এখানে বুঝতে পেরেছি যে এটা ইনভেস্টমেন্ট এন্টিটি হলো এটা প্যারেন্টস অর্গানাইজেশন, এটা কারা হবে এটা ডিফাইন করতে হবে, অ্যান্ড সেট আউট অ্যান এক্সেপশন, এবং এর কোনো এক্সেপশন আছে কিনা সেটা দেখতে হবে। দ্যাট মিনস আমি যদি এভাবে বলি যে আমরা যে প্যারেন্টস হয়েছি বলে যে আমার অধীনস্থ যারা আছে সবার একসাথে টান দিয়েই যে কনসলিডেটেড করতে হবে মাস্ট, এরকম কোনো নিয়ম নাই, অর্থাৎ এর কিছু ব্যতিক্রম থাকতে পারে, সেটাই বলছে সেট আউট অ্যান এক্সেপশন, এটা এক্সেপশন আমাদের সেট আউট করতে হতে পারে, আমরা করতে পারি টু কনসলিডেটিং পার্টিকুলার সাবসিডিয়ারিজ, অর্থাৎ কোনো পার্টিকুলার সাবসিডিয়ারিজকে আমরা আমাদেরকে এখানে নিব কি নিব না, এর জন্য কিন্তু এক্সেপশন ও ব্যতিক্রম থাকতে পারে। এটাকে আমরা বলছি অফ অ্যান ইনভেস্টমেন্ট এন্টিটি, অর্থাৎ এটাই হওয়া উচিত একজন প্যারেন্টস, অর্থাৎ একজন বলতে আমি একজন না, অর্থাৎ একটা কোম্পানির
একটা কোম্পানি তার মানে দৃষ্টিভঙ্গি এমন ভাবে হতে পারে যে আমি ব্যতিক্রম কিছু আমি রাখবো সেটা। এখানে আমাদের যে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টের আমরা এই যে কন্ট্রোল 2 নম্বর পয়েন্ট, তারপরে অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্ট 3 নম্বর পয়েন্ট, আর ইনভেস্টমেন্ট এন্টিটি অ্যান্ড এক্সেপশন এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এই পয়েন্টগুলো নিয়ে আমরা একটু আলাপ করব। এই পয়েন্টগুলোকে আমরা বলছি অবজেক্টিভস অফ আইএফআরএস 10। এটা আইএফআরএস 10 এ বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড 10 এ বলা হয়েছে যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 1, কন্ট্রোল 2, আর অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্ট 3, আর ইনভেস্টমেন্ট এন্টিটিস এন্ড সেট আউট অ্যান্ড এক্সেপশন এটা আছে 4। তো আমরা 1 নম্বরে তো কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা তো আর আলোচনার কিছু নেই, এই 3টা নিয়ে আমরা ছোট্ট করে আলাপ করব। তা আমরা প্রথম কন্ট্রোলটা বলি, কন্ট্রোল অ্যাজ দ্য বেসিস ফর কনসলিডেশন, অর্থাৎ এর ভিত্তি হিসাবে কন্ট্রোলটাকে, মানে কনসলিডেশন মানে একত্রীকরণের ভিত্তি হিসেবে কন্ট্রোলটা কেমন হবে। এখানে আমরা খুব সিম্পল এটা রুলসটা বলতে পারি এভাবে যে ইনভেস্টর কন্ট্রোলস ইটস ইনভেস্টি, অর্থাৎ একটা প্যারেন্টস কোম্পানি তার সাবসিডিয়ারিকে এটা কন্ট্রোল করবে। এটাকে আমরা বলছি যে ইনভেস্টর মাস্ট কনসলিডেট, এখানে অবশ্যই ইনভেস্টর এদের কনসলিডেট করে একটা রিপোর্ট তৈরি করবে এটা। আর যদি ইনভেস্টর ডাজ নট কন্ট্রোল ইট ইনভেস্টি, এটা যদি কন্ট্রোল না করে আর কি, তাহলে ইনভেস্টর ডাজ নট কনসলিডেট, এখানে এটা ইনভেস্টর বা এখানে আমরা বলছি যে প্যারেন্টস অর্গানাইজেশন এটা একত্রীকরণ করবে না। আচ্ছা, এখন আমরা এই কন্ট্রোলের 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো যে আমরা দি ইনভেস্টর কন্ট্রোলস অ্যান্ড ইনভেস্টিভ হোয়েন দ্য ইনভেস্টর, এখন আমরা এটা কখন কন্ট্রোল করার শক্তি জন্মাবে। অর্থাৎ হলো একটা ইনভেস্টর বা আমরা প্যারেন্টস অর্গানাইজেশনকে বলছি ইনভেস্টর, আর ইনভেস্টি বলছি সাবসিডিয়ারিজ অর্গানাইজেশন। এই সাবসিডিয়ারি এটা দুর্বল মনে করেন, তা দুর্বল এই প্রতিষ্ঠানগুলোকে এই সবল যে ইনভেস্টর আছে তা কন্ট্রোলিং পাওয়ারটা কিভাবে উনি শো করাবে। এখানে 3টা পয়েন্ট বলা হয়েছে, ওভার পাওয়ার ওভার ইনভেস্টি, তার উপরে পাওয়ার থাকতে হবে। আর বলছে যে এক্সপোজার আর রাইটস টু ভেরিয়েবল রিটার্নস, মানে তাকে কিছু ডিসক্লোজ করতে হবে, তার কাছে কিছু বিষয় বা তার কিছু অধিকারের লোভ দেখাতে হবে এভাবে যে টু ভেরিয়েবল রিটার্নস, যে তুমি এখানে মানে ভেরিয়েবল রিটার্ন বা ফ্লেক্সিবল রিটার্ন পাও, বা তুমি সবসময় বছরে রিটার্ন পেতে পারবা ফ্রম ফ্রম দ্য ইনভলভমেন্ট উইথ ইনভেস্টি। তুমি যদি এই ইনভেস্টি বা এই সাবসিডিয়ারি কোম্পানি যদি এভাবে ইনভলভমেন্ট থাকে প্যারেন্টসের সাথে, প্যারেন্টস অর্গানাইজেশনের সাথে, তাহলে অবশ্যই তুমি সারা বছর ব্যাপী মানে কিছু রিটার্ন পাবা, ভেরিয়েবল রিটার্ন পাবা, মানে এইরকম কিছু এক্সপোজার করা বা ডিসক্লোজ করা বা এরকম কিছু রাইটস এর কথা বা অধিকারের কথা তাকে শোনানো, তাহলে সে অবশ্যই এগ্রি করবে। তারপর আমরা বলছি যে এবিলিটি টু ইউজ ইটস পাওয়ার ওভার দ্য ইনভেস্টি টু এফেক্ট দ্য রিটার্ন, এখানে যেটা বলছে দ্য এবিলিটি থাকবে কিসের, টু ইউজ ইটস পাওয়ার, মানে তার পাওয়ার শো করার এবিলিটি থাকবে ওভার দ্য ইনভেস্টির উপরে, টু এফেক্ট দ্য রিটার্ন, এবং এমন ভাবে থাকবে যে তার রিটার্নের উপরে এটা এফেক্ট হয়, তার রিটার্নের উপরে এটা এফেক্ট হয় সেভাবে তাকে বোঝাই বলা, তাহলে সে বুঝবে যে না আমার এটা রিটার্নের উপর তো এটা এফেক্ট হচ্ছে, প্রভাব বিস্তার করছে, তাহলে এরকম একটা পাওয়ার তার উপরে খাটানো, মানে ইনভেস্টির উপরে বা সাবসিডির উপরে, তাহলে তার এগ্রি করবে এখানে আসতে। এই মোটামুটি এই 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট আমরা মনে রাখতে হবে। তারপরে অ্যাকাউন্ট রিকোয়ারমেন্টসে কি কি লাগবে, এখানে দেখেন যে পয়েন্টগুলো আছে আইফআরএস 10 এ বলা হয়েছে যে এখানে এটা প্যারেন্টস অর্গানাইজেশন, এটা হচ্ছে সাবসিডিয়ারি অর্গানাইজেশন। তা প্যারেন্টস এটা সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্যারেন্টস করবে, আর সাবসিডিয়ারি এরাও সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে। এই এখানে স্টেপ 1 এ বলছে আমরা কম্বাইন স্টেটমেন্ট তৈরি করব। নাম্বার 2 বলছে এলিমিনেট করা, এলিমিনেটটা খুব সহজে আমরা যদি এভাবে বুঝি, তাহলে এখানে আমরা যখন সেপারেট অর্গানাইজেশন থাকবে তখন প্যারেন্টসের সাথে সাবসিডিয়ারি মিশাবো না, মানে সাবসিডিয়ারির ভিতরে যদি প্যারেন্ট চলে আসে আমরা বলবো তুমি এলিমিনেট হও, তুমি বর্জন হও, তুমি চলে যাও, এটা বোঝানো হয়েছে। আর প্যারেন্টস এর ভিতরে যদি সাবসিডিয়ারি আসে, সাবসিডিয়ারি বলবে যে তুমি আলাদা করো আমি আলাদা করি, তুমি তোমাকে বর্জন করলাম, তুমি আলাদা আলাদা করো। এইবার এই দুই আলাদা যখন একসাথে হবে ওইটাকে আমরা বলছি কনসলিডেটেড, এটাকে আমরা বলছি ইন্টার গ্রুপ ট্রানজাকশন, মানে টোটাল গ্রুপগুলোকে, মানে ইন্টার গ্রুপ ট্রানজাকশন বলতে বোঝাচ্ছি যে প্যারেন্টস এর সাথে যে সাবসিডিয়ারি গুলো আছে তারা একসাথে এসে যখন একসাথে যখন এটা প্রিপেয়ার করা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ওটাকে আমরা বলছি কম্বিনেশন বা কনসলিডেটেড বা কালেকটিভ একটা প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই 3টা পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে, এই এখানে আলোচনা করা হয়েছে যে
এখানে দেখেন আমরা একটু বলি যে কম্বাইন লাইক এই যে অ্যাসেট লায়াবিলিটি বা এই যে তথ্যগুলো আছে ক্যাশ ফ্লোজ প্যারেন্ট উইথ দোজ অফ ইটস সাবসিডিয়ারি, মানে এগুলো একসাথে যখন করব সেটা কম্বাইন বলছি, অর্থাৎ প্যারেন্টসের সাথে সাবসিডিয়ারি গুলো। আর এলিমিনেট বলছে যেখানে দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য, আমরা বলছি দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য প্যারেন্টস ইনভেস্টমেন্ট ইন ইজ সাবসিডিয়ারি, বলছে যে ক্যারিং অ্যামাউন্ট মানে প্যারেন্টস ইনভেস্টমেন্ট বলছে এটা যে প্যারেন্টস অর্গানাইজেশন এর সাথে সাবসিডিয়ারি আমরা নিয়ে আসবো না, যদি এরকম কোনো অ্যামাউন্ট থাকে সেটা এলিমিনেট করব। আর এর যদি কোনো ইকুইটি থাকে সেটা আমরা এলিমিনেট করব, যে প্যারেন্টস পোর্শন অফ ইকুইটি অফ ইচ সাবসিডিয়ারি, মানে প্রত্যেকটা সাবসিডিয়ারির সাথে আমরা যদি প্যারেন্টস অর্গানাইজেশনের কোনো পোর্শন থাকে ইকুইটি, সেটা আমরা আলাদা করে করবো, এলিমিনেট করবো, এটা বোঝানো হয়েছে। আর ইন্টারগ্রুপ ট্রানজাকশনের ক্ষেত্রে খুব সহজ জিনিস, যে কনসিডার ইন ফুল ইন্টারগ্রুপ অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি ইনকাম এক্সপেন্সেস ক্যাশ ফ্লো, যে যা কিছু আছে সব একসাথে আমরা যখন তৈরি করব ওটাকে আমরা বলছি ইন্টারগ্রুপ ট্রানজাকশনস ফর প্রিপেয়ারিং আওয়ার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, তারপরে আমরা এক্সেপশনের যে বিষয়টা সেটা আমরা বলি, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে, আপনারা জানেন এই পয়েন্টটা খুব সহজ জিনিস এবং আমিও বোঝাতে সক্ষম হব, আপনারা বুঝতে পারবেন আশা করি। when a parent controls a subsidiary, বলছে যখন একটা প্যারেন্টস অর্গানাইজেশন তার সাবসিডিয়ারিকে কন্ট্রোল করে, তা সেক্ষেত্রে বলা হচ্ছে দেন ইট শুড কনসলিডেট, তখন এটাকে উচিত হবে কনসলিডেট করা, নতুবা এটা বাট নট অলওয়েজ, এটা সবসময় কনসলিডেট করতে হবে আননেসেসারি। এখন IFRS 10 ওরা কিছু মানে এই এক্সেপশনের পয়েন্ট সেট আপ করে দিয়েছে, সেই সেট আপ অনুযায়ী আমরা কথা বলবো, আমরা ডিসকাস করব অ্যাকর্ডিং টু দেয়ার সেট আপ। সেটা হলো এ প্যারেন্টস ডাজ নট নিড টু প্রেজেন্ট কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে বলছে যে প্যারেন্ট অর্গানাইজেশনের এদের প্রয়োজন নাই কি করা, যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করা। কখন? ইফ ইট মিটস, এটা যদি মিটস করে অল দ্য ফলোয়িং কন্ডিশনস, এই নিচের কন্ডিশনগুলো যদি মিট করে। এখানে আমরা দুটো কন্ডিশন বলেছি, একটা হলো এই সাবসিডিয়ারি অর্গানাইজেশনটা সে যদি হোললি বা ফুললি ওন সাবসিডিয়ারি হয় আর পার্শিয়াল ওন সাবসিডিয়ারি হয়, তাহলে আমরা এটা আলাদা করব না, অর্থাৎ কনসলিডেটেড করব না। আর একটা হলো এই সাবসিডিয়ারি অর্গানাইজেশন যারা, তাদের যদি ডেট অ্যান্ড ইকুইটি ইনস্ট্রুমেন্ট এরা মানে শেয়ার মার্কেটে বা পাবলিক মার্কেটে ট্রেডেড না হয় বা বেচা কেনা না হয়, শেয়ার মার্কেটে যদি এই মানে সাবসিডিয়ারির কোনো ইনস্ট্রুমেন্ট বেচা কেনা না হয়, মানে তাদের ইকুইটি অথবা তাদের ডেট যদি বেচা কেনা না হয়, তাহলে অবশ্যই আমরা কনসলিডেটেড করব না, এই তথ্য। আর এখানে আইএস মানে আপনারা জানেন ইন্টারন্যাশনাল, হ্যাঁ বলেন তো কি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওকে, এটা 19 কে বলা হয়েছে যে এমপ্লয়িজ বেনিফিট সম্পর্কে আলাপ করা হয়েছে। তো সেই বেনিফিটস গুলো কি, সেই বেনিফিটস এর একটা আমরা বলছি যে পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিটস প্ল্যান যদি থাকে, আর আদার লং টার্ম এমপ্লয়িজ বেনিফিট যদি প্ল্যান থাকে, মানে আলাদা আলাদা, মানে সাবসিডিয়ারি যদি এরকম যদি কিছু থাকে, পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিটস প্ল্যান যদি থাকে আর লং টার্ম যদি এমপ্লয়মেন্ট বেনিফিট প্ল্যান থাকে, তাহলে দে ডোন্ট নিড টু প্রেজেন্ট কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে সেক্ষেত্রে তারা কনসলিডেটেড করবে না। এই মোটামুটি। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার, থ্যাংক ইউ সো মাচ।